হ্যালো বন্ধুরা, সিরিজ ডিকোডার চ্যানেলের আরও একটি নতুন সিরিজে আপনাকে স্বাগতম। তো অবশেষে আমরা নিয়ে আসলাম এই বছরের জাপানের রিলিজ হওয়া একটা নতুন সিরিজের বাংলা এক্সপ্লেন, যার নাম হলো শোগান। আপনারা ইতিমধ্যে হয়তো এই সিরিজের নাম জেনে ফেলেছেন, কেননা এই শোগান সিরিজকে তুলনা করা হচ্ছে গেম অফ থ্রোনসের সঙ্গে। কিন্তু কি এমন আছে এই সিরিজে যার জন্য গেম অফ থ্রোনসের সঙ্গে একে তুলনা করা হচ্ছে? এই সিরিজে এখনও পর্যন্ত একটা সিজন বের হয়েছে, যার এপিসোড সংখ্যা 10টি। আমরা প্রতি সপ্তাহে মিনিমাম 3টা করে এপিসোড আপলোড করে প্রথম সিজন শেষ করে দেব। তো বেশি কথা না বলে চলুন দেখে নিই শোগান সিরিজের বাংলা এক্সপ্লেন। তবে সিরিজ শুরু করার আগে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাকে জানতে হবে, তা না হলে এই সিরিজের মজা বা বুঝতে আপনার অনেক কষ্ট হবে। প্রথমত শোগান বলতে কি বোঝায়? মোটামুটি 11 থেকে 17 বা 1800 শতকের দিকে জাপানের সবচেয়ে ক্ষমতাধর জেনারেলদেরকে শোগান বলা হতো। আর এই শোগান অর্থাৎ জেনারেলরাই কিন্তু জাপান শাসন করত। এবারে শোগান সিরিজ নিয়ে কিছু ইনফরমেশন দেই। 1600 সালের দিকে জাপানের রাজা তাইকো মারা যায়। তখন তার ছেলের বয়স ছিল অনেক কম, অর্থাৎ রাজা হওয়ার উপযুক্ত ছিল না। তো তাইকো করে কি, সে মারা যাওয়ার আগে তার পুরো জাপানকে 5টা বড় অঞ্চলে ভাগ করে, আর 5 অঞ্চলের জন্য 5 জন লর্ড বা রাজা নিযুক্ত করে। তাদের কাজ ছিল রাজার ছেলের বয়স যখন 16 হবে তখন তাকে ক্ষমতায় বসাতে হবে, আর ততদিন পর্যন্ত জাপানকে শাসন করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই 5 জন ভোট দিয়ে সিদ্ধান্ত নেবে। এখন প্রশ্ন হলো, এই 5 জন লর্ড কি আসলে রাজার তাইকোর নির্দেশ মতো দায়িত্ব পালন করবে? তাহলে চলুন সেই গল্পে যাওয়া যাক। এপিসোড 1-এর শুরুতেই আমরা দেখি অন্ধকার সাগরের বুক ছেড়ে একটা জাহাজ আসছে। একটু পরে আমরা জাহাজের ক্যাপ্টেন আর পাইলটকে দেখি। পাইলট পানির নিচে বালির দেখা পেয়েছে। সে আশাবাদী খুব শীঘ্রই তারা উপকূলে পৌঁছে যাবে, কিন্তু ক্যাপ্টেনকে প্রচণ্ড হতাশ দেখা যায়। সে বলে, এবার আমাদের থেমে যাওয়া উচিত, আমরা কোনোদিন জাপান খুঁজে পাবো না। বন্ধুরা, যে সময়ের কথা বলা হচ্ছে তখন জাপানে পর্তুগিজ বণিকরা ব্যবসা করত, কিন্তু তারা জাপানকে পুরো ইউরোপের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। মানে তারা চাচ্ছিল শুধুমাত্র তারাই জাপানে ব্যবসা করবে। কিন্তু একদল ডাচ বণিক জাপানের একটা ম্যাপ খুঁজে পায় আর 5টা জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে জাপানকে খুঁজে বের করার জন্য। তাদের লক্ষ্য ছিল জাপান থেকে পর্তুগিজদের বের করে সেখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে আর বাণিজ্য করবে। কিন্তু তারা জানতো না এই পথ কতটা ভয়াবহ। বহুদিন পর খাবারের অভাবে আর সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পড়ে এখন শুধুমাত্র তাদের একটি জাহাজ আর 12 জন নাবিক টিকে আছে। যাই হোক, একটু পরে আমরা দেখি জাহাজের ক্যাপ্টেন আত্মহত্যা করে ফেলে, কিন্তু পাইলট দৃঢ়বিশ্বাসী ছিল সে জাপানে পৌঁছে যাবে। এই পাইলটের নাম হলো জন ব্ল্যাকথর্ন। যাই হোক, পরের দিন সকালে তাদের জাহাজ জাপানের একটা উপকূলে পৌঁছে যায়। একজন গ্রামের সাধারণ লোক জাহাজটি দেখতে পেয়ে স্থানীয় লর্ডকে খবর দেয়। তারপর আমরা দেখি ওই লর্ডের সৈন্যরা এসে জন ব্ল্যাকথর্ন আর বাকি নাবিকদের ধরে নিয়ে যায়। আর এখানেই সিন কাট হয়ে যায়। আমরা একজন লর্ডকে দেখি, এর নাম হলো ইয়োশি তোরানাগা। মনে আছে একটু আগে যে বললাম পুরো জাপানকে 5টা অঞ্চলে ভাগ করে 5 জন লর্ড নিযুক্ত করা হয়েছিল, তার মধ্যে একটা অঞ্চলের নাম হলো কান্তো। আর এই ইয়োশি তোরানাগা হলো এই কান্তো অঞ্চলের লর্ড। বলা যায় এই সিরিজের সবচেয়ে স্ট্রং ক্যারেক্টার। যাই হোক, তোরানাগা তার কিছু সৈন্য নিয়ে ওয়াসাকা প্রাসাদে আসে, কারণ সেখানে কাউন্সিলের মিটিং বসেছে। মিটিং বসার মূল কারণ হলো তোরানাগার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে সে তাইকোর মৃত্যুর পর থেকে তার শক্তি ও ভূমি অনেকটা বৃদ্ধি করেছে, যেটা তাইকো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছিল। এছাড়াও তোরানাগার যুবরাজের মা অর্থাৎ রাজা তাইকোর স্ত্রী ওসিবাকে নিজের প্রাসাদে জিম্মি করে রেখেছে। কিন্তু তোরানাগা বলে এমনটা কিছুই হয়নি। আপনারা জানেন রানী ওসিবার বোন আমার পুত্রবধূ, সে সন্তান জন্ম দিতে চলেছে, এজন্য তিনি আমার প্রাসাদে আসেন। তখন আরেকজন লর্ড যার নাম হলো ইশিতো কাজুনারি, সে বলে, আপনি বাদে আমরা বাকি 4 জন সম্মত হয়েছি যে আগামী 7 দিনের মধ্যে রানীকে আপনি ফেরত দিয়ে দেবেন। তারপর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব আপনার ভাগ্যে কি আছে। বুঝতেই পারছেন তোরানাগা ভালো মতো ফেসে গেছে। একটু পরে আমরা দেখি তোরানাগা তার সৈন্যবাহিনীর প্রধান হিরোমাৎসুকে নির্দেশ দেয় আজিরো গ্রামে যাও, কারণ সেখানে একটা বৈদেশিক জাহাজ পাওয়া গিয়েছে। কিন্তু হিরোমাৎসু সেখানে যেতে চায় না, কারণ তার লর্ড এখানে বন্দী, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। তখন তোরানাগা বলে, আমাকে এখানেই থাকতে হবে, কারণ আমি যদি এখন যুদ্ধ করি তাহলে আমার একার বিরুদ্ধে ওরা 4 জন লর্ড দাঁড়াবে, যেখানে জেতা প্রায় অসম্ভব। যাই হোক, অনেকক্ষণ জন ব্ল্যাকথর্নের খবর নেওয়া হয়নি, চলুন একটু তার খবর নিয়ে আসি। আমরা দেখি ব্ল্যাকথর্ন আর তার সঙ্গীদের একটা জায়গায় বন্দি করে রাখা হয়। তখন সেখানকার লর্ড কাশিগি ইয়াবুশিগি আসে, আর ব্ল্যাকথর্নকে তার সামনে নিয়ে যাওয়া হয়। একজন খ্রিস্টান যাজককে ডাকা হয় তাদের ভাষা ট্রান্সলেশন করার জন্য। ব্ল্যাকথর্ন বলে, আমি একজন ডাচ বণিক, পথ হারিয়ে এখানে চলে এসেছি। কিন্তু ওই যাজক লর্ডকে বলে সে একজন জলদস্যু, আর এখানে এসেছে জাপান আর পর্তুগিজদের মেরে ফেলার জন্য। তখন লর্ড ইয়াবুশিগি বলে, তুমি কিভাবে জানলে যে সে একজন জলদস্যু?
তারপর লর্ড তার সৈন্যদেরকে নির্দেশ দেয় তাকে কোনো বাড়িতে নিয়ে ভালো মতো গোসল করাতে। অন্যদিকে আমরা তোরানাগা তাইকোর ছেলেকে দেখি, আর এই যুবরাজই হলো পুরো জাপানের ভবিষ্যৎ রাজা। যুবরাজের নাম হলো ইয়েসিও। তখন সেখানে প্রয়াত রাজা তাইকোর একজন স্ত্রী আসে, যার নাম হলো আয়ো। আয়ো যুবরাজকে বলে তোমার এখন পড়তে যাওয়ার সময় চলে এসেছে। তারপর সে তোরানাগাকে বলে ইশিদো বাকি লর্ডদের কি এমন দিতে চেয়েছে যার জন্য তারা তাকে সাপোর্ট দিচ্ছে। তোরানাগা বলে হয়তো আমার ভূমি। আয়ো বলে কিন্তু আপনাকে শক্ত হতে হবে, যুবরাজকে আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তারা আপনাকে ভয় পায় না, ভয় পায় আপনার শরীরে বহমান মিনোয়ারা রক্তকে। বন্ধুরা, এই মিনোয়ারা কি সেটা নিয়ে না হয় অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। আয়ো বলে আপনি খুব দ্রুত শোগান গ্রহণ করেন, মানে আয়ো তোরানাগাকে শোগান বা জেনারেল হতে অনুরোধ করে। কিন্তু তোরানাগা বলে এটা সম্ভব না। তখন আয়ো একটা গাছ দেখিয়ে বলে যুবরাজ জন্ম নিলে এই গাছটা রোপণ করা হয়, আর সাথে এই কাঠটা দেওয়া হয় যাতে গাছটি ঠিকমতো বেড়ে উঠতে পারে। আপনি আর যুবরাজ হলেন এই গাছের কাঠের মতো, আপনি যুবরাজকে রক্ষা করুন। তোরানাগা বলে আমি আমার জীবন দিয়ে হলেও যুবরাজকে রক্ষা করব। বন্ধুরা, পুরো বিষয় হলো আমরা আগেই বলেছি পুরো জাপানকে 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে তোরানাগা বাদে বাকি অঞ্চলের লর্ডরা মিলে একটা ষড়যন্ত্রে নেমেছে যে তারা ক্ষমতা নিয়ে নেবে। তাহলে এখন পুরো বিষয় দ্বারাই যুবরাজকে রক্ষা করার জন্য ইয়োশি তোরানাগাকে বাকি 4জন লর্ডের মুখোমুখি হতে হবে। এদিকে আমরা লর্ড ইয়োবুশিগি আর তার ভাইপো কাশিগি অমিকে দেখি। এখানে আর একটা বিষয় ক্লিয়ার করে দেই, জন ব্ল্যাকথর্নের জাহাজ ভাসতে ভাসতে আজিরো নামের একটা গ্রামে এসে পৌঁছেছে, আর এই গ্রামের প্রধান হলো কাশিগি অমি। আবার এই আজিরো গ্রামটা যে প্রদেশে অবস্থিত তার নাম হলো ইজু, আর এই ইজু প্রদেশের লর্ড হলো ইয়াবুশিগি। তবে মজার বিষয় হলো এই ইজু প্রদেশ আবার কান্ত অঞ্চলের একটা প্রদেশ, যেটা লর্ড আবার তোরানাগা। সেই হিসেবে ইজু প্রদেশের লর্ড ইয়াবুশিগি তোরানাগার অধীনে। তো যাই হোক, কাশিগি অমি তার চাচা ইয়াবুশিগিকে বলে এই জাহাজের কথা লর্ড তোরানাগাকে জানাবেন কিনা। ইয়াবুশিগি বলে সে ওয়াসাকা প্রদেশে বন্দী হয়ে আছে, সে আগে তার নিজের জীবন বাঁচাক। এমন সময় হিরোমাৎসু তার লোকজন নিয়ে সেখানে চলে আসে। সেই ইয়াবুশিগিকে বলে লর্ড তোরানাগা তোমাকে ইদু নামের একটা অঞ্চলে তার জন্য অপেক্ষা করতে বলেছে, আর এই জাহাজ আর জাহাজের সম্পত্তি এখন তার দখলে। আর লর্ড তোরানাগা বন্দী হওয়ায় এই লোককে ওয়াসাকাতে নিয়ে যেতে বলেছে। ইয়াবুশিগি জাহাজটি কোনোভাবে ছেড়ে দিতে চাচ্ছিল না, কিন্তু তার কিছু করার ক্ষমতাও ছিল না, কারণ এটা লর্ডের আদেশ। যাই হোক, আমরা দেখি তারা সবাই জাহাজে করে বেরিয়ে পড়ে ওয়াসাকার উদ্দেশ্যে। জাহাজের মধ্যে ব্ল্যাকথনের একজন স্প্যানিশ পাইলটের সাথে পরিচয় হয়, এর নাম হলো রদ্রিগেজ। সেই স্প্যানিশ হলেও এখন পর্তুগিজদের হয়ে জাহাজ চালাতো। যাক, এভাবে যেতে যেতে একটা পর্যায়ে সাগরে প্রচণ্ড ঝড় উঠে যায়। জাহাজের নাবিকেরা কোনোভাবেই সমুদ্রের ঝড়ের সামনে টিকতে পারছিল না। তখন আমরা দেখি জন ব্ল্যাকথন কতটা অভিজ্ঞ পাইলট, সে অনেক কষ্টে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে কোনোভাবে জাহাজকে টিকিয়ে রাখে। কিন্তু দুর্ভাগ্যবশতভাবে রদ্রিগেজ পানিতে পড়ে যায়। যাই হোক, সকাল হয়ে যায় আর আমরা দেখি সবাই জাহাজ থেকে পাশের উপকূলের ভূমিতে নেমে পড়ে। তখন ব্ল্যাকথন ইশারা করে সবাইকে বুঝিয়ে দেয় যে রদ্রিগেজ এখনো বেঁচে আছে। সে পড়ে যাওয়ার সময় আমি একটা বড় কাঠ তার দিকে সরিয়ে দিয়েছিলাম। তারপর ব্ল্যাকথন, ইয়াবুশিগি আর কিছু সৈন্য যায় রদ্রিগেজকে উদ্ধার করতে। একটু পরে তারা একটা উঁচু জায়গা থেকে দেখে রদ্রিগেজ নিচে সমুদ্রের তীরে পড়ে আছে। তখন ইয়াবুশিগি দড়ি বেয়ে নিচে নেমে তাকে তুলে নিয়ে আসে। আর রদ্রিগেজকে উদ্ধার করার এই ভয়ঙ্কর সিন দেখে প্রথমবারের মতো ব্ল্যাকথন মাথা নিচু করে ইয়াবুশিগিকে সম্মান প্রদান করে। অন্যদিকে আমরা তোরানাগাকে দেখি, সে মারিকো নামের একজন মেয়েকে তার কাছে ডেকে নেয়। এই মারিকো হলো হিরোমাৎসুর ছেলের বউ। তোরানাগা তাকে বলে একজন বিদেশিকে আমার কাছে নিয়ে আসা হবে, তুমি তো পর্তুগিজ ভাষা জানো, আমি চাই তুমি আমাদের কথা ট্রান্সলেশন করে দাও। তাদের দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি এই মারিকো খ্রিস্টানদের কোনো কারণে পছন্দ করতো না। কী কারণে সেটা আমরা আরও পরে জানতে পারবো। অন্যদিকে আমরা দেখি ব্ল্যাকথন রদ্রিগেজকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলে। তখন রদ্রিগেজ বলে আমি ভেবেছিলাম তুমি সমুদ্রে ভেসে এসেছো, কিন্তু এখন দেখছি তুমি একজন জলদস্যু। আমি একটা বই খুঁজে পেয়েছি, সেখানে তোমাদের উদ্দেশ্য সুন্দর করে লেখা আছে। তখন ব্ল্যাকথন বলে আমি এই নিকৃষ্ট ভূমিতে মরবো না, আমরা এটা দখল করে নেব। তখন রদ্রিগেজ বলে একটু পরে আমরা বন্দরে পৌঁছে যাব, বাইরে গিয়ে দেখো এই শহরটা কতটা সমৃদ্ধ, তারপর বুঝতে পারবে এটা নিকৃষ্ট শহর কিনা। হয়তো তুমি অনেকদিন বেঁচে থাকবে, কোনো একটা কারণ হয়তো তোমাকে এখানে নিয়ে এসেছে। তারপর আমরা দেখি ব্ল্যাকথনকে তোরানাগার সামনে নিয়ে আসা হয়, আর এখানে শোগানের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। বন্ধুরা, সত্যি বলতে এই সিরিজের ক্যারেক্টারগুলোর নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতো আমার দাঁত ভেঙে যাচ্ছে। তবে সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দর করে সিরিজের আসল স্টোরি আপনাদের সামনে তুলে ধরার। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ সবাইকে।